Hello and welcome to the second installment of this video lecture where we are discussing the chemistry of radicals. এখানে আমরা ডিসকাস করব যে র্যাডিক্যালরা কিভাবে তৈরি হয় এবং তাদের ফেট কি। যদিও অ্যাট দ্য ভেরি আউটসেট আমি এটা বলে নিই যে কারেন্ট সিলেবাসে ফেট জিনিসটা নেই, তবে র্যাডিক্যালদের জেনারেশন পড়তে গেলে সেটা তাদের ফেটের সঙ্গে খানিকটা ইন্টারলিঙ্কড, সেই জন্য ফেটকে বাদ দিয়ে জেনারেশনটা পড়া সম্ভব নয়। তো আমরা দুটো জিনিসই পড়ব। ইফ ইউ উইশ ফর দি কারেন্ট সিলেবাস ইউ ক্যান skip the fate, but it is better for a overall understanding যে তুমি পুরো জিনিসটার একটা ওভারভিউ নিয়ে নাও। জেনারেশনের জন্য যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কোনো র্যাডিক্যাল তৈরি করার সময় আমরা একটা হোমোলাইটিক রিয়াকশনের কথা ভাবি এবং সেটা র্যাডিক্যাল প্রিকারসার থেকে যেগুলোকে আমরা জেনারেলি র্যাডিক্যাল ইনিশিয়েটর বলে থাকি তাদেরকে আলো কিংবা হিট দিলে তাদের মধ্যে যে রিলেটিভলি উইক কোভ্যালেন্ট বন্ড থাকে সেগুলো ক্লিভ করে হোমোলাইটিক্যালি ক্লিভ করে নতুন দুটো র্যাডিক্যাল তৈরি করতে পারে। এই উইক কোভ্যালেন্ট বন্ডগুলোর বন্ড ডিসোসিয়েশন এনার্জি টিপিক্যালি 25 থেকে 40 kcal/mol হয় এবং তাদের হোমোলাইসিস অ্যাট ম্যানেজেবল টেম্পারেচার অ্যাপ্রিসিয়েবল রেটে হয়। ম্যানেজেবল টেম্পারেচার বলতে জেনারেলি 150 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে ভাবা হয়, কারণ এর থেকে বেশি হলে অনেক সময় কম্পাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। এবং এই রিয়াকশানগুলোকে আমরা সাধারণত কোনো র্যাডিক্যাল রিয়াকশানে যে প্রথম স্টেপ অর্থাৎ ইনিশিয়েশন স্টেপ সেইটার হিসেবে ব্যবহার করে থাকি এবং এরা র্যাডিক্যাল তৈরি করার পর সেই র্যাডিক্যালগুলো তারপর ফার্দার রিয়াকশান করতে থাকে, এই জন্য এদেরকে বলা হয় র্যাডিক্যাল ইনিশিয়েটার্স। এক্সাম্পলস অফ র্যাডিক্যাল ইনিশিয়েটার্সের মধ্যে সবার আগে যেগুলো হিস্টোরিক্যালি যেগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে প্যারক্সাইডের মধ্যে অক্সিজেন অক্সিজেন বন্ড থাকে যাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইজ typically 30 to 35 kcal/mol. These bonds are particularly weak, and because they are weak they are targeted as initiators of radical. এদের উইকনেসের কারণ হচ্ছে এই অক্সিজেনের ওপরে তো অনেক লোন পেয়ার্স আছে, দুটো করে লোন পেয়ার্স আছে, তো প্যারক্সো বন্ডের দুটো পাশাপাশি অক্সিজেনের মধ্যে ইন্টার ইলেকট্রনিক কুলম্বিক রিপালশন হয় এবং দ্যাট ইজ ওয়াই দিস বন্ডস আর রিলেটিভলি উইক। তো যেগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত একটা এক্সাম্পল দেওয়া হয়েছে একটা ডাইঅ্যাসাইল প্যারক্সাইড। অ্যাসাইল গ্রুপ হচ্ছে এই গ্রুপটা, আরসিও এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল। তাহলে সেই রকম দুটো গ্রুপ আছে, তাহলে এটার নাম হচ্ছে ডাইঅ্যাসাইল আর তার মাঝখানে লিঙ্কেজটা হচ্ছে একটা প্যারক্সো লিঙ্কেজ। এটাকে যখন আমরা হিট করব বা নিউ দেবো তখন এটা অক্সিজেন অক্সিজেন বন্ড থেকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা অক্সিজেন অক্সিজেন বন্ডের হোমোলাইটিক ক্লিভেজের ফলে একটা ইলেকট্রন এই অক্সিজেনের মাথায় আর একটা ইলেকট্রন এই অক্সিজেনের মাথায়, তার ফলে আমরা দুটো অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল পাবো। এই অ্যাসাইল অক্সি র্যাডিক্যালরা ইটসেলফ র্যাডিক্যাল প্রসেসকে ইনিশিয়েট করতে পারে, অথবা এমন হতে পারে যে তারা ডিকার্বক্সিলেট করে গেল। যদি ডিকার্বক্সিলেট করে তাহলে সিস্টেমটা এরকম হবে, আমরা এইখান থেকে একটা ইলেকট্রন এখানে পড়বে আর এইখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, হুইচ মিনস এখান থেকে একটা ইলেকট্রন এইখানে চলে গেল। তার ফলে আমরা এখানটায় আমরা পাবো একটা R ডট এবং এখানটায় আমরা একটা পাবো কার্বন ডাইঅক্সাইড মলিকিউল। তো এই জিনিসটা রেজোনেন্স স্টেবিলাইজড, বাট স্টিল যেহেতু কার্বন ডাইঅক্সাইডের মতো একটা স্টেবল মলিকিউলকে এলিমিনেট করতে পারে তাই রিয়াকশান অনেক সময় ডিকার্বক্সিলেশন হয়েও যায়। আমরা অ্যারোটাকে এইভাবে দেখাতে পারি, 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 যেভাবে ইচ্ছে আমরা দেখাতে পারি। অ্যারো মুভমেন্ট এমনভাবে দেখাতে হবে যাতে সিঙ্গেল ইলেকট্রনের মুভমেন্টটা পরিষ্কার বোঝা যায় এবং কোন মলিকিউলটা এলিমিনেটেড হচ্ছে সেটাও পরিষ্কার বোঝা যায়। তো অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল ডিকার্বক্সিলেট করলো এবং তারপর সেখান থেকে অ্যালকিল র্যাডিক্যাল তৈরি করতে পারে। যদি আর ইজিক্যাল টু অ্যালকিল হয় এবং যদি আর ইজিক্যাল টু অ্যারাইল হয় তাহলে অ্যারাইল র্যাডিক্যাল তৈরি করবে। আর ইজিক্যাল টু অ্যালকিল হলে ডিকার্বক্সিলেশনটা রিলেটিভলি ফাস্ট এবং সেক্ষেত্রে অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল থেকে ডিকার্বক্সিলেশন জেনারেলি হয়ে যায়, হয়ে অ্যালকিল র্যাডিক্যাল তৈরি হয়। সেই অ্যালকিল র্যাডিক্যালই তারপরে যা যা করার করে। আর অ্যারাইল যদি হয় অর্থাৎ আর যদি একটা অ্যারাইল গ্রুপ হয় বা বেঞ্জিন রিং হয় তাহলে ডিকার্বক্সিলেশনটা রিলেটিভলি স্লো এবং সেক্ষেত্রে হয়তো বা
অ্যাসাইল অক্সি র্যাডিক্যালটাই ফার্দার রিয়াকশানে পার্টিসিপেট করে। তো আমরা ডাইঅ্যালকিল ডাইঅ্যারাইল বা ডাইঅ্যাসাইল প্যারক্সাইড তাদেরকে দেখছি, যেমন ডাইবেনজয়েল প্যারক্সাইড, এটা একটা অ্যাসাইল ডাইঅ্যাসাইল প্যারক্সাইড, একটা ডাইটারশারি বিউটাইল প্যারক্সাইড, একটা টারশারি বিউটাইল প্যারক্সোবেনজয়েট, অর্থাৎ এদিকে একটা অ্যাসাইল রেডিক্যাল আছে, এদিকে একটা অ্যালকক্সি রেডিক্যাল আছে। এই দিকটাতে এখানটায় আমরা দেখছি ডাইটারশারি বিউটাইল প্যারক্সি অক্সালেট, অর্থাৎ অক্সালিক অ্যাসিড, এই পার্টটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এবং তার টারশারি বিউটাইলের ডাইএস্টার। তো এই যখন ভাঙবে এখান থেকে একটা টারশারি বিউটক্সাইড রেডিক্যাল তৈরি করবে, এখান থেকে একটা টারশারি বিউটক্সাইড রেডিক্যাল তৈরি করবে, আর এখান থেকে একটা অক্সালেট ডাই রেডিক্যাল তৈরি হবে, ডাইকিউমিল প্যারক্সাইড। এই সিস্টেমের নাম হচ্ছে কিউমিন, আইসোপ্রোপাইল বেঞ্জিন, তার নাম হচ্ছে কিউমিন। এটাকে তুমি কিউমিন ফেনল প্রসেসের সময় দেখবে। তার হাইড্রোজেনটাকে, বেঞ্জাইলিক হাইড্রোজেনটাকে সরিয়ে যদি ওইচ আনা হয়, তাহলে সেটা হচ্ছে কিউমিল অ্যালকোহল। আর কিউমিল অ্যালকোহলের যদি পারক্সো লিঙ্কেজ দিয়ে যদি দুটো কিউমিল অ্যালকোহলকে জুড়ে দাও, তাহলে সেটা হচ্ছে ডাইকিউমিল প্যারক্সাইড। এছাড়াও রয়েছে কিউমিন হাইড্রোপ্যারক্সাইড। তো এইগুলো মোটামুটি সবই হচ্ছে হয় ডাইঅ্যাসাইল প্যারক্সাইড বা ডাইঅ্যালকিল বা ডাইঅ্যারাইল প্যারক্সাইড, যেগুলোকে খুব কমনলি আমরা এখানে ইউজ করে থাকি। ওকে, প্যারক্সাইডদের একটা সমস্যাও আছে। সমস্যাটা হচ্ছে যে তারা একটু বেশি আনস্টেবল, অর্থাৎ দুম করে এক্সপ্লোড করে যায়, হ্যাজার্ডাস, হ্যান্ডেল করাটা ল্যাবরেটরিতে একটু মুশকিল। তো বেটার অল্টারনেটিভ হচ্ছে অ্যাজো কম্পাউন্ডস। অ্যাজো কম্পাউন্ড মানে হচ্ছে যার মধ্যে এন এন লিঙ্কেজ আছে, এন ডাবল বন্ড এন, এই লিঙ্কেজটা আছে, এবং সেটা টার্মিনাসে নেই, অর্থাৎ মলিকুলটার মাঝে আছে। স্ট্রাকচারালি ওই এন, একটা নাইট্রোজেনের একদিকে কোনো গ্রুপ আছে, আর একটা নাইট্রোজেনের আর একদিকে কোনো গ্রুপ আছে, তাদেরকে বলা হয় অ্যাজো কম্পাউন্ড। এদেরকে যদি আমরা হিট করি তো এরা ডিসোসিয়েট করে যায়, এবং ডিসোসিয়েট করে দুটো র্যাডিক্যাল তৈরি করে, এই আর এন ডাবল বন্ড এন আর, এখান থেকে দুটো আর ডট র্যাডিক্যাল তৈরি করে, আর সেখান থেকে নাইট্রোজেন গ্যাস এলিমিনেটেড হয়ে আসে। আমরা যেটা এইভাবে দেখিয়েছি, তুমি অল্টারনেটিভলি হোমোলাইটিক ক্লিভেজটার দুটো ইলেকট্রনের মুভমেন্ট দেখাতে পারো, আর তা নাহলে একটা করে ইলেকট্রনের মুভমেন্ট দেখাও যেখানে আরেকটা ইলেকট্রনের মুভমেন্ট ইজ অবভিয়াসলি ইমপ্লয়েড, রেজাল্ট তো সেমই হবে। এর মধ্যে যেটা সবথেকে জনপ্রিয়, যেটা বিভিন্ন জায়গায় আমাদের এই কোর্সে আমরা এই মলিকুলটাকে দেখব, সেটা হচ্ছে 2,2' অ্যাজোবিস আইসোবিউটাইরোনাইট্রাইল। এবং এই যখন ভাঙবে, এখান থেকে তৈরি করবে এই কম্পাউন্ডটা, এই র্যাডিক্যালটা নাইট্রোজেনকে এলিমিনেট করে। এখানে 1, 2, 3, 4 চারটে কার্বন আছে, সেই জন্য হচ্ছে এটা বিউটাইরো ডেরিভেটিভ হিসেবে আমরা এটাকে নোমেনক্লেচার করতে পারি। সায়ানাইড আছে, তাই এটার নাম হচ্ছে বিউটাইরোনাইট্রাইল। এবং যেহেতু এখানে সেকেন্ডারি কার্বন আছে, অর্থাৎ এখানে এখানটায় তোমার 3টে কার্বনলা টারশিয়ারি কার্বন আছে, তাই এটার নাম হচ্ছে আমরা এটার নাম দিয়েছি আইসোবিউটাইরোনাইট্রাইল, মানে আইসোবিউটাইল গ্রুপটা আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আইসোবিউটাইরোনাইট্রাইল। এবং সেই টারশিয়ারি কার্বনের ওপরেই র্যাডিক্যাল সেন্টারটাও আছে। সো দিস র্যাডিক্যাল সেন্টার ইজ ফার্স্ট অফ অল টারশিয়ারি অ্যান্ড দেয়ারফর রিলেটিভলি স্টেবল অ্যালকিল র্যাডিক্যাল। সেকেন্ডলি আমরা এটা দেখেছি যে এখানে দুটো মিথাইল আছে, মানে 6টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, সো দ্যাট ইজ এগেন স্টেবিলাইজড অন দ্যাট গ্রাউন্ড। মিথাইলরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সায়ানো ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার মানে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও আছে এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপও আছে, হুইচ মিনস এটা খানিকটা ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল, অর্থাৎ ক্যাপ্টর গ্রুপও আছে, অর্থাৎ অ্যাকসেপ্টার আছে, আবার ডেটিভ গ্রুপও আছে, অর্থাৎ ডোনার গ্রুপও আছে। তাই যদি থাকে, তাহলে আমরা তো দেখেছি যে দুটো মানে এই ধরনের কম্বিনেশন থাকলে র্যাডিক্যালরা, বিকজ দে আর হাফওয়ে বিটুইন কার্বোক্যাটায়ন্স অ্যান্ড কার্বন আয়ন্স, they can get stabilized by electron releasing groups as well as electron withdrawing groups. So capitative stabilization এখানে আছে। তো সেগুলো থেকে আমার লাভটা কি? লাভটা এটা যে তার ফলে যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে, সেই র্যাডিক্যালটা এক্সেপশনালি স্টেবল, এবং এই ধরনের মলিকিউলে যেহেতু নাইট্রোজেনের মতো একটা স্টেবল মলিকিউলকে রিলিজ করে দেয় হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে, তাই জেনারেলি এদের ডিকম্পোজিশন ইজ ভেরি ফাস্ট। এবং ইনফ্যাক্ট এটা তোমার ওই যে বেনজয়েল প্যারক্সাইড বা এই ধরনের যে ডাইঅ্যাসাইল প্যারক্সাইডগুলো আছে,
তাদের থেকেও অনেক তাড়াতাড়ি এই AIBN, যেটার নাম হচ্ছে 2,2 প্রাইম অ্যাজো বিস আইসোবিউটাইরোনাইট্রাইল, কারণ এরকম দুটো আইসোবিউটাইরোনাইট্রাইল গ্রুপ আছে, তাই এর নাম হচ্ছে বিস, বিস মানে 2। তো এ ভেঙে যায়, এবং এটা হাফ লাইফ হচ্ছে 80°C 1 ঘন্টা, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি তুমি এক্স মোলার নাও, তাহলে সেটা x/2 মোলার হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 80°C, হুইচ মিনস ইজ ডিকম্পোজিশন ইজ ভেরি ফাস্ট। এবং এরপর আরও অনেক রকম ডেভেলপমেন্ট হয়েছে, যেমন এই জিনিসটার নাম হচ্ছে ABCN, অ্যাজোবিস সাইক্লোহেক্সেন কার্বোনাইট্রাইল ইত্যাদি ইত্যাদি। সবকটা ক্ষেত্রেই দেখো একটা ক্যাপটোরেটিভ র্যাডিক্যাল তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই আমাদের এই যে এই এর নেচারটা যেরকম হবে তার উপরে ওর ডিকম্পোজিশনটা নির্ভর করবে। আরটা যদি খুব স্টেবল হয়, অর্থাৎ র্যাডিক্যাল হিসেবে যদি খুব স্টেবল হয়, তাহলে তার ডিকম্পোজিশন ফাস্টার, এবং তার লোয়ার টেম্পারেচার লাগে হোমোলাইসিসের জন্য। এইখান থেকে প্রশ্ন আসে, সেই জন্য আমি এখানে একটা টেবিল দিয়েছি। আমরা কতগুলো অ্যাজো অ্যালকেন নিয়েছি এবং সেখান থেকে কী কী র্যাডিক্যাল প্রডিউসড হচ্ছে দেখছি, এবং তার পাশে আমরা ট্যাবুলেট করেছি যে রিলেটিভ রেট অফ ডিকম্পোজিশন অ্যাট 300°C। 300°C আমাদের এখানে আমরা ব্যবহার করি না, বা 300°C যে অ্যাজো অ্যালকেনগুলো ডিকম্পোজ করে অ্যাপ্রিসিয়েবল রেটে, তাদের আমরা সাধারণত ইউজ করি না। দেখতেই পাচ্ছ AIBN ডিকম্পোজিশন টেম্পারেচার মাত্র 80°C। তো এখানে এক্সপেরিমেন্টাল পারপাসে 300°C ব্যবহার করা হয়েছে, কারণ আমরা রিলেটিভ রেট মাপতে চাইছি। ফলে লেস রিঅ্যাক্টিভ অ্যাজো অ্যালকেন এবং হাইলি রিঅ্যাক্টিভ অ্যাজো অ্যালকেন সবাইকে একই রিয়াকশান কন্ডিশনে রিয়াকশান করাতে হচ্ছে। তো র্যাডিক্যাল যেগুলো প্রডিউসড হচ্ছে এখানে বুঝতেই পারছো, এখানে CH3 ডট, এখানে ইথাইল, এখানে আইসোপ্রোপাইল, এখানে টারশিয়ারি বিউটাইল, এখানে বেনজাইল। তো ক্রমাগত স্টেবিলিটি এখানে ইনক্রিজ করছে। যদি এখানে এইভাবে স্টেবিলিটি ইনক্রিজ করে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি, মানে যে ব্যারিয়ারটা ক্রস করলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়া যায়, সেই ব্যারিয়ারটা কমতে থাকবে, কারণ যত স্টেবল রেডিক্যাল তৈরি হবে তত ইজিলি ডিকম্পোজ করবে মানে তত ব্যারিয়ার হাইট তত কম হবে এবং রিলেটিভ রেট তত বেশি হবে। এই ব্যারিয়ার হাইট দেখো, এটা 37.5 kcal/mol, এটা 52 kcal/mol। তার মানে একে ডিকম্পোজ করতে যদি 300°C টেম্পারেচার লাগে, তাহলে একে ডিকম্পোজ করতে তার থেকে অনেক কম টেম্পারেচারেই ডিকম্পোজ করে যাবে, কারণ এনার্জিটা কম লাগবে। আর যদি তুমি দুটোকেই 300°C করো, তাহলে তুমি রিলেটিভ রেটটা মাপতে পারো। রেটটা মাপতে গেলে তাহলে দেখবে যে এর রেট যদি 1 হয়, কারণ CH3 ডটের তুলনায় CH2 ডট অনেক বেশি স্টেবল। তোমার BDEর যে ট্যাবুলেশন শিটটা আমরা আগে দেখেছিলাম, সেখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। এই রিলেটিভ রেট যদি 1 হয়, তো এই 700 টাইমস ফাস্টার ডিকম্পোজিশন হয়। এবং এখান থেকে একবার একটা কোশ্চেন দিয়েছিল যে এই অ্যাজো কম্পাউন্ডটা এটা ফাস্টার ডিকম্পোজ করে কম্পেয়ার টু এই অ্যাজো কম্পাউন্ডটা। তার মানে এই অ্যাজো কম্পাউন্ডের মধ্যে যদি 1 আর 2 দিয়ে বলে যে 1 নম্বর 2 নম্বরের থেকে ফাস্টার ডিকম্পোজ করে, কেন করে, বা যদি জিজ্ঞাসা করে যে 1 আর 2 এর মধ্যে কোনটা ফাস্টার ডিকম্পোজ করে, তাহলে তোমাকে সিম্পল ওই অ্যাজো কম্পাউন্ড থেকে কী কী র্যাডিক্যাল তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। জেনারেলি সিমেট্রিক্যাল অ্যাজো কম্পাউন্ড দেয় RNNR, তার মানে ওই R ডটটা দেখলেই হয়। তো দুটো 1 নম্বর থেকে ধরো R1 ডট বেরোলো, 2 নম্বর থেকে R2 ডট বেরোলো, তাহলে R1 ডট এবং R2 ডটের মধ্যে কম্পেয়ার করো, যেটা মোর স্টেবল হবে তার করেসপন্ডিং অ্যাজো প্রিকারসারটা তাড়াতাড়ি ডিকম্পোজ করবে। তো এখানে আমরা দেখছি এই থেকে এইটা বেরোচ্ছে, আর এই থেকে এইটা বেরোচ্ছে। তো এখানে 3খানা সাইক্লোপ্রোপাইল আছে। আমরা জানি যে সাইক্লোপ্রোপাইলে স্পেশাল বেন্ড বন্ডস দিয়ে স্টেবিলাইজ করার ক্ষমতা আছে, সেটা এই ধরনের আইসোপ্রোপাইল গ্রুপের নেই। আইসোপ্রোপাইল অ্যাট বেস যেটা করতে পারে সেটা হচ্ছে একটু হাইপার কনজুগেশন আর একটু প্লাস আই এফেক্ট দেখাতে পারে। তো অবভিয়াসলি এই দিকের র্যাডিক্যালটা অনেক বেশি মোর স্টেবল কম্পেয়ার টু এইটা, অ্যান্ড দেয়ারফোর তার করেসপন্ডিং প্রিকারসার উইল ডিকম্পোজ ফাস্টার দেন দি করেসপন্ডিং প্রিকারসার অফ দি রিলেটিভলি লেস স্টেবল র্যাডিক্যাল। ওকে, এরপর সেটা হচ্ছে ওই যেটা বললাম যে তুমি ফেটটা কে বাদ দিয়ে জেনারেশন পড়তে পারবে না। র্যাডিক্যালের জেনারেশন 1 নম্বর হচ্ছে র্যাডিক্যাল ইনিশিয়েটার হিসেবে যখন আমরা র্যাডিক্যালদের প্রিকারসারদের ইউজ করি, যেমন প্যারক্সাইড, অ্যাজো অ্যালকেন ইত্যাদি। আরেকটা হচ্ছে প্রোপাগেশন স্টেপ মানে আমরা এটা বোঝার জন্য আমাদেরকে এই ক্লোরিনের সঙ্গে মিথেনের রিয়াকশানে যে মিথাইল ক্লোরাইড তৈরি হয়, সেই রিয়াকশানটা পড়তে হবে। মিথেনের সাথে যখন ক্লোরিনের রিয়াকশান হয়, তখন সেখানে CH3Cl আর HCl তৈরি হয়। এই রিয়াকশানটা 3টে স্টেজে প্রসিড করে বলে বিশ্বাস করা হয়, এবং এটা ওয়েল এস্টাবলিশড। এখন এই রিয়াকশান বহু পুরনো, এ নিয়ে প্রচুর কাজ হয়েছে। এবং এইদের যে 3টে স্টেপ আমি এখানে বাক্স করে দেখিয়েছি, এইটাই কিন্তু ইনফ্যাক্ট যে কোনো র্যাডিক্যাল রিয়াকশানের
যে কোনো র্যাডিক্যাল রিয়াকশানের মানে বলতে পারো বুলওয়ার্ক, অর্থাৎ এই তিনটে স্টেজ প্রত্যেকটা র্যাডিক্যাল রিয়াকশানের মধ্যে থাকে। প্রথম স্টেজটা হচ্ছে ইনিশিয়েশন, যেখানে একটা উইক কোভ্যালেন্ট বন্ডকে টার্গেট করা হয়। এখানে সেই উইক কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন বন্ড। এটাকে আইদার তুমি ফটোকেমিক্যালি অ্যাক্টিভেট করতে পারো, আর তা নাহলে তুমি হিট দিয়ে করতে পারো। তো H অথবা হিট দিলে এটা দুটো ক্লোরিন ডটে ভেঙে গেল। এরপর যে স্টেপটা আছে সেটা হচ্ছে প্রোপাগেশন, এবং প্রোপাগেশনটা হচ্ছে একটা র্যাডিক্যাল থেকে একটা নতুন র্যাডিক্যাল তৈরি হওয়া, আরেকটা নতুন র্যাডিক্যাল তৈরি হওয়া, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট সাইডে একটা র্যাডিক্যাল থাকবে আর প্রোডাক্ট সাইডে একটা র্যাডিক্যাল থাকবে। তো প্রোপাগেশন স্টেপে প্রথমেই যে সিএল ডটগুলো তৈরি হয়েছে, এই সিএল ডটগুলো প্রত্যেকটা এক একটা মিথেনের থেকে একটা করে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করতে পারে। এই যে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলে এটাকে আমরা এরকমভাবে দেখিয়েছি, এটাকে এইভাবে না দেখিয়ে তুমি এভাবেও দেখাতে পারো, যেটা আমরা এর আগে বলেছি যে একটা করে ইলেকট্রনের মুভমেন্ট আমরা দেখাচ্ছি। তো যদি এইটা দেখাই তো তাহলেও ঠিক আছে, এখানে CH3 ডট তৈরি হলো এবং এখান থেকে HCl বেরিয়ে এলো। কেন এখানে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, কেন এখানে কার্বনটাকে অ্যাবস্ট্রাক্ট করে H ডটকে রিলিজ করলো না, সেটার উত্তর আমরা এখন দেবো না। সেটার আমরা যখন সেমিস্টার 2-তে প্রপারলি হ্যালোজেনেশন অফ অ্যালকেন পড়বো তখন আমরা সেই নিয়ে আলোচনা করব। কিন্তু এইটা একটা প্রোপাগেশন স্টেপ, যেখানে মিথেনের হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে HCl তৈরি হলো এবং CH3 ডট তৈরি হলো। এরপরে এই প্রোপাগেশন স্টেপ 2 অর্থাৎ সেকেন্ড প্রোপাগেশন স্টেপটা আসবে, যেখানে একটা CH3 ডট আর একটা ক্লোরিন মলিকিউল থেকে CH3Cl তৈরি করলো এবং আরেকটা Cl ডটকে বের করলো। তার মানে বুঝতে পারছো, প্রোপাগেশন স্টেপ 1 যদি একবার শুরু হয় তাহলে প্রোপাগেশন স্টেপ 2 হবে, এবং প্রোপাগেশন স্টেপ 2 যদি হয় তাহলে প্রোপাগেশন স্টেপ 1 চলতে থাকবে। অর্থাৎ এটা বেসিক্যালি একটা সেলফ সাস্টেইনিং প্রসেস। কারণ প্রোপাগেশন স্টেপ 1-এ যেটা তোমার রিঅ্যাক্ট্যান্ট সেটা হচ্ছে প্রোপাগেশন স্টেপ 2-র প্রোডাক্ট, আর প্রোপাগেশন স্টেপ 2-র যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে প্রোপাগেশন স্টেপ 1-এর রিঅ্যাক্ট্যান্ট ক্লোরিন ডট র্যাডিক্যাল। আর এখানকার যে প্রোডাক্ট সেটা হচ্ছে CH3 ডট, এই CH3 ডটটা হচ্ছে প্রোপাগেশন স্টেপ 2 রিঅ্যাক্ট্যান্ট। তো এটা কতক্ষণ চলবে, এই জিনিস কতক্ষণ চলবে? এটা চলবে ততক্ষণই যতক্ষণ হয় CH4, তা না হলে ক্লোরিন, তা না হলে দুটোরই কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে আসবে। যখন একদম কমে আসবে তখন টার্মিনেশন স্টেপগুলো শুরু হবে। টার্মিনেশন মানে হচ্ছে দুটো র্যাডিক্যাল নিজেদের মধ্যে রিয়াকশান করে নন র্যাডিক্যাল স্পিসিস তৈরি করে, অর্থাৎ অ্যানাইহিলেশন অফ বোথ র্যাডিক্যালস। অ্যানাইহিলেশন মানে ধ্বংস হয়ে যাওয়া, দুটো র্যাডিক্যালই নষ্ট হয়ে যাবে। ইনিশিয়েশনের ঠিক অপোজিট, ইনিশিয়েশনে একটা নন র্যাডিক্যাল কম্পাউন্ড থেকে দুটো র্যাডিক্যাল তৈরি হয়, আর এখানে দুটো র্যাডিক্যাল মিলে একটা নন র্যাডিক্যাল কম্পাউন্ড তৈরি হয়, একটা কোভ্যালেন্ট মলিকিউল তৈরি হয়। যেমন CH3 ডট Cl ডট মিলে CH3Cl, CH3 ডট CH3 ডট মিলে CH3 অ্যালকেন ইথেন, ক্লোরিন ডট মিলে ক্লোরিন মলিকিউল। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার যে কোনো র্যাডিক্যাল রিয়াকশানের তিনটে এসেনশিয়াল ফেজ। আর প্রোপাগেশন স্টেপ যেহেতু সেলফ সাস্টেইনিং, অর্থাৎ একবার যদি প্রোপাগেশন স্টেপ 1 শুরু করো তাহলে প্রোপাগেশন স্টেপ 2 উইল ইমিডিয়েটলি ফলো, অ্যান্ড দেন প্রোপাগেশন স্টেপ উইল এগেন ফলো। তার মানে প্রত্যেকটা প্রোপাগেশন স্টেপের জন্য কিন্তু তোমার ইনিশিয়েশনের কোনো প্রয়োজন নেই। ইনিশিয়েশন যদি একবার করা হয়, সেখান থেকে যদি দুটো ক্লোরিন ডট বেরিয়ে আসে, এই ক্লোরিন ডটরা থাউজেন্ডস অফ প্রোপাগেশন স্টেপে পার্টিসিপেট করতে পারে, হুইচ মিনস একটা ইনিশিয়েশনের পরে একটা ক্লোরিন মলিকিউলকে ভেঙে যে দুটো ক্লোরিন ডট তৈরি হয়েছে সেই দুটো ক্লোরিন ডটকে দিয়ে তুমি অসংখ্য CH3Cl আর HCl মলিকিউল তৈরি করতে পারবে, প্রোভাইডেড ইউ হ্যাভ এনাফ কনসেন্ট্রেশন অফ মিথেন অ্যান্ড ক্লোরিন ইন দ্য সিস্টেম। তাহলে প্রোপাগেশন স্টেপের থ্রু দিয়ে আমরা এটা বলতে পারি যে একটা সাইক্লিক মেকানিজম অপারেট করতে শুরু করে। প্রোপাগেশন স্টেপের ডেফিনেশন তাহলে কী হবে? প্রোপাগেশন স্টেপের ডেফিনেশন আমরা এইভাবে দিতে পারি যে যখন মানে এই স্টেপগুলোতে একটা র্যাডিক্যাল কনজিউমড হয় আর একটা তৈরি হয়, এবং যেটা তৈরি হয় সেটা সাবসিকুয়েন্টলি আরেকটা প্রোপাগেশন স্টেপের রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজে লাগে। এবং এই যে সাইক্লিক মেকানিজম, সাইক্লিক নেচার, সেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা ক্লোরিন মলিকিউল নিয়েছি, এখানে H বা হিট দিয়ে ক্লোরিন ডট তৈরি হলো। ক্লোরিন ডটটা CH3H এর থেকে প্রোটন অ্যাবস্ট্রাকশন করে তৈরি করলো HCl, আর CH3Hটা ক্লোরিনকে হাইড্রোজেন ডটটা দিয়ে নিজে তৈরি করলো CH3 ডট। এই CH3 ডটটা আবার ক্লোরিন মলিকিউলের সঙ্গে রিয়াকশান করে তৈরি করলো CH3Cl, আর ক্লোরিন মলিকিউলটা
ক্লোরিন ডটটা দিয়ে CH3 কে ক্লোরিন ডটটা দিয়ে হয়ে গেল Cl ডট। তার মানে এখানে এই প্রোপাগেশন স্টেপ 1, এই আপার পার্টটা প্রোপাগেশন স্টেপ 1 আর লোয়ার পার্টটা প্রোপাগেশন স্টেপ 2, এটা চলতে থাকছে, এই নিয়ে কারোর কিছু বলার নেই। এখন আমরা যদি প্রোপাগেশন স্টেপ 1কে লিখে ফেলি যে CH3H প্লাস Cl ডট, সেখান থেকে CH3 ডট প্লাস HCl, আর প্রোপাগেশন স্টেপ 2কে লিখি অর্থাৎ CH3 ডট প্লাস ClCl, সেখান থেকে CH3Cl প্লাস Cl ডট হলো। তাহলে এই দুটো স্টেপকে যদি যোগ করি, দেখো এইখান থেকে এই দিকে এইটা কেটে যাচ্ছে আর এইদিকে এইটা কেটে যাচ্ছে। যদি এগুলো কেটে কুটে যায় তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে CH3H প্লাস ClCl, সেখান থেকে CH3Cl প্লাস HCl। অর্থাৎ ওভারঅল রিয়াকশানটা দুটো প্রোপাগেশন স্টেপের যোগ করলে, এখানে যেহেতু দুটো প্রোপাগেশন স্টেপ আছে তাই দুটোকে যোগ করতে হবে, যদি দুটোকে যোগ করি তাহলে আমরা ওভারঅল রিয়াকশানের ইকুয়েশনটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এটার একটা রিফাইন্ড প্রোপাগেশন স্টেপের ডেফিনেশন আমরা বুঝতে পারি। প্রোপাগেশন স্টেপ হচ্ছে সেই স্টেপেরা যাদেরকে সাম আপ করলে, যোগ করলে ওভারঅল বা নেট কেমিক্যাল রিয়াকশানটা পাওয়া যাবে। অন্য যা প্রোপাগেশন স্টেপ আছে সেগুলো, অন্য যা স্টেপ আমাদের রিয়াকশানের মধ্যে আছে সেগুলো হচ্ছে আইদার ইনিশিয়েশন লাইক দ্যাট অথবা টার্মিনেশন লাইক দ্যাট। এই প্রোপাগেশন স্টেপের আরেকটা এক্সাম্পল দেখা যাক। আমরা এখানে আমাদের এই কোর্সে যে রেডিক্যাল রিয়াকশানগুলো আছে তার মধ্যে একটা রিয়াকশান হচ্ছে হ্যালোজেনেশন অফ অ্যালকেন, যেটা আমরা এইমাত্র দেখলাম। আরেকটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে HBr অ্যাডিশন, যেটাকে আমরা দ্য সো কল্ড অ্যান্টি মার্কভনিকভ অ্যাডিশন অফ HBr অ্যাক্রস দ্য কার্বন ডাবল বন্ড বলে থাকি। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্যারক্সাইড, যখন HBr কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিনে অ্যাড হয়, আনসিমেট্রিক্যাল অ্যালকিন লাইক আমাদের প্রোপিন, তখন এখানে আমরা দেখি যে নর্মাল কোর্সে HBr অ্যাডিশন হলে হাইড্রোজেন এইখানে যায়, টার্মিনাল কার্বনে যায়, আর ব্রোমিন সেন্ট্রাল কার্বনে যায়, ইন্টারনাল কার্বনে যায়। কিন্তু এখানে উল্টো হয়, এখানে ব্রোমিনটা টার্মিনাল পজিশনে যায় বা লেস সাবস্টিটিউটেড পজিশনে যায়, আর হাইড্রোজেনটা যায় হচ্ছে মোর সাবস্টিটিউটেড পজিশনে। এই কার্বনটা C2 ইজ মোর সাবস্টিটিউটেড দেন C1, কারণ C1 এর দুটোই হচ্ছে হাইড্রোজেন, আর C2তে কিন্তু একটাই মাত্র হাইড্রোজেন এবং একটা মিথাইল আছে। তো HBrকে যদি আমরা সেই সো কল্ড অ্যান্টি মার্কভনিকভ রেজিও সিলেক্টিভিটিতে এখানে অ্যাড হতে দেখি, তো সেটার জন্য দায়ী হচ্ছে এই অর্গ্যানিক প্যারক্সাইড, যেগুলো ক্যাটালিটিক অ্যামাউন্টে এই রিয়াকশান মিডিয়ামের মধ্যে থাকে এবং এই রিয়াকশানটার রিজিও সিলেক্টিভিটিটাকে চেঞ্জ করে দেয়। রিজিও সিলেক্টিভিটি মানে যে বন্ডগুলো ভাঙছে এবং যে বন্ডগুলো তৈরি হচ্ছে সেটা একটা স্পেসিফিক ডিরেকশানে ফেভারেবল, অন্য ডিরেকশানে ফেভারেবল নয়। অর্থাৎ এখানে থিওরিটিক্যালি হাইড্রোজেন C1-এ যেতে পারতো, ব্রোমিন C2-তে যেতে পারতো, উল্টোটাও হতে পারতো, হাইড্রোজেন C2-তে এবং ব্রোমিন C1-এ। তো তার মধ্যে দেখা যাচ্ছে ইট ইজ মোর ফেভার্ড যে ব্রোমিন যদি C1-এ যায় এবং হাইড্রোজেন যদি C2-তে যায়। তার মানে একটা সিলেক্টিভিটি আছে। রিয়াকশানের এই ধরনের সিলেক্টিভিটিকে আমরা বলে থাকি রিজিও সিলেক্টিভিটি। এবং যেহেতু নর্মাল কোর্সে HBr অ্যাডিশন হলে C2-তে ব্রোমিন যায় আর C1-এ হাইড্রোজেন যায়, সেটাকে আমরা মার্কভনিকভ রিজিও সিলেক্টিভিটি বলি, বিকজ প্রথম মার্কভনিকভ এইটা অবজার্ভ করেছিলেন। এই প্যারক্সাইডের প্রেজেন্সে তার উল্টো সিলেক্টিভিটিকে সো কল্ড অ্যান্টি মার্কভনিকভ সিলেক্টিভিটি বলা হয়। তাহলে এখানেও সেই একই গল্প, ইনিশিয়েশনে প্যারক্সাইড দেওয়া আছে, তাহলে প্যারক্সো লিঙ্কেজ ভাঙবে, ভেঙে আরও ডট তৈরি হবে। কিন্তু এখানে ইনিশিয়েশনটা শুধু আরও ডট অবধি হয় না, আরও ডটের পরে HBr-এর সঙ্গে রিয়াকশান হয়ে হাইড্রোজেন ডটকে অ্যাবস্ট্রাক্ট করে এবং ব্রোমিন ডট তৈরি হয়। হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে তার কারণ হচ্ছে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা স্ট্রঙ্গার। যদি এখানে ব্রোমিনকে অ্যাবস্ট্রাক্ট করতো তাহলে OBr বন্ড তৈরি হতো, দ্যাট ইজ দ্য উইকার বন্ড। তার ফলে স্পেসিফিক্যালি ও হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে। তো ইনিশিয়েশনে এখানে আগেরটাতে যেরকম একটা স্টেপ ছিল, এখানে ইনিশিয়েশনে দুটো স্টেপ আছে। প্রোপাগেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এই ব্রোমিন ডটটা আমাদের প্রোপিনের সঙ্গে রিয়াকশান করবে। এখানে কোনো অ্যাবস্ট্রাকশান কিছু হবে না, এখানে যেরকম অ্যাবস্ট্রাকশান হয়েছিল সেরকম কিছু হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে কার্বন কার্বন মাল্টিপল বন্ডে অ্যাডিশান। এবার অ্যাডিশানটা দুইভাবে হতে পারে। ব্রোমিন ডটটা C1-এ অ্যাড করতে পারে এবং তার ফলে C1 C2-র মধ্যে পাই বন্ড ভেঙে গিয়ে একটা র্যাডিক্যাল C2-র মাথায় চলে যেতে পারে। আর তা না হলে ব্রোমিন ডট C2-তে অ্যাড করতে পারে এবং সেক্ষেত্রে এগেন C2 C1-এর মধ্যে পাই বন্ড ভেঙে গিয়ে একটা র্যাডিক্যাল C1-এ চলে যেতে পারে।
তো প্রথমে যখন ব্রোমিন ডট C1 অ্যাটাক করলো তাহলে ওখানটায় হচ্ছে CBr বন্ড তৈরি হলো, কার্বন কার্বন পাই বন্ড ভেঙে গিয়ে এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এবং তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি রেডিক্যাল, যেটা রিলেটিভলি মোর স্টেবল কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু আমরা যদি এই ব্রোমিন ডটকে C2তে অ্যাড হতে দেখি, এবং C2তে যদি অ্যাড হয় তাহলে C1 এর মাথায় রেডিক্যাল যাবে, এটা হচ্ছে প্রাইমারি রেডিক্যাল। তো সেকেন্ডারি রেডিক্যালের তুলনায় প্রাইমারি রেডিক্যাল মোর স্টেবল, এবং যেখানে এই সিচুয়েশান আছে যে দুটোই তৈরি হতে পারে, সেখানে সেকেন্ডারি রেডিক্যালটা উইল বি ফর্মিং অ্যাট এ ফাস্টার রেট। যদি এইটা ফাস্টার রেটে তৈরি হয়, তার মানে অ্যালকিনের নর্মাল টেন্ডেন্সি যদি থাকে ব্রোমিন ডটকে তার টার্মিনাসে অ্যাড করার, অর্থাৎ লেস সাবস্টিটিউটেড পজিশনে অ্যাড করার, তাহলে মেজর প্রোডাক্টটা সেকেন্ডারি রেডিক্যাল থেকেই অ্যারাইজ করবে, কারণ প্রাইমারি রেডিক্যাল কম তৈরি হচ্ছে, তাহলে সেটা ফাইনাল প্রোডাক্ট কম দেবে। সেকেন্ডারি রেডিক্যালটা বেশি তৈরি হচ্ছে কারণ ফাস্টার রেটে তৈরি হচ্ছে, তাহলে তার থেকেই মেজর প্রোডাক্টটা আসবে। এবং মেজর প্রোডাক্টটা কীভাবে আসবে, অর্থাৎ হাইড্রোজেনটা তো একটা হাইড্রোজেন লাগবে এখানে, আমার ফাইনাল প্রোডাক্টে এখানে একটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, আমার এখানে একটা হাইড্রোজেন আছে, তো এখানে তো একটা রেডিক্যাল আছে, তো HBr এর সঙ্গে যখন আমি অ্যাড করে দেবো তখন এখানে আমরা হাইড্রোজেন পেয়ে যাব, এবং এখানে Br ডট বেরিয়ে আসবে। এই Br ডটটা আবার এই প্রোপাগেশন স্টেপ 1 অর্থাৎ ওভারঅল স্টেপ 3তে ঢুকে যাবে, এবং সাইক্লিক মেকানিজম চালু হয়ে যাবে। তার ফলে আমরা যদি আবার সেই একই গল্প আমরা যদি এই দুটোকে অ্যাড করি, তাহলে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে HBr প্লাস অ্যালকিন, সেখান থেকে তৈরি হলো এই কম্পাউন্ডটা, প্লাস আমার যে ওই মেজর প্রোডাক্ট হিসেবে এইটা আসবে। এবং যদি এই রেডিক্যাল সামান্য অল্প পরিমাণে কিছু তৈরি হয়ে থাকে, তাহলে সেখান থেকে একটা মাইনর প্রোডাক্ট হয়তো আসলেও আসতে পারে, কিন্তু দ্যাটস নট মাই কনসার্ন রাইট নাও। তো এইটা আরেকটা প্রসেস যার মাধ্যমে তুমি কিন্তু রেডিক্যাল তৈরি করার কথা ভাবতে পারো। তার মানে প্রোপাগেশন স্টেপ, যেমন এখানে প্রোপাগেশন স্টেপ হচ্ছে অ্যাটম অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে নতুন রেডিক্যাল তৈরি হলো, তো এখানে কিন্তু প্রোপাগেশন স্টেপে ইনস্টেড অফ অ্যাবস্ট্রাকশন ইট ইজ অ্যান অ্যাডিশন, এবং তার ফলে কিন্তু আবার নতুন রেডিক্যাল তৈরি হলো। তাহলে রেডিক্যাল তৈরি করার টেকনিক হিসেবে আমরা তো প্রোপাগেশন স্টেপকে আমাদের বলতেই হবে, এবং এই জন্যই আমি আবারও বলছি, রেডিক্যালের রিয়াকশান বাদ দিয়ে না রেডিক্যালের জেনারেশন পড়া সম্ভব না। এরপরে একটা ছোট্ট ইনফরমেশান দিয়েছি, এই ইনফরমেশানটা এই জন্য রিলিভেন্ট যে আমরা কার্বোক্যাটায়নের পড়ার সময় তো রিঅ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম, কার্বিন যখন পড়বো তখনও রিঅ্যারেঞ্জমেন্ট দেখব। তো রেডিক্যাল ফ্রি রেডিক্যাল হাইড্রোব্রোমিনেশন বা HBr এর এডিশন, দ্য সো কল্ড অ্যান্টি-মার্কভ-নিকভ রিজিওসিলেক্টিভিটি, কোনো অ্যালকিনের ক্ষেত্রে সেই ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েট রিঅ্যারেঞ্জও করে যায়। যেমন আমরা এখানটাতে HBr দিয়ে রিয়াকশান করছি, HNu দিয়ে রিয়াকশান করছি, এখানে কোনো প্যারক্সাইড নেই। এখানে প্যারক্সাইড না থাকার ফলে তুমি বলতেই পারো যে অ্যান্টি-মার্কভ-নিকভ তো হবে না, মার্কভ-নিকভ হবে, কিন্তু মজাটা হচ্ছে এখানে যেহেতু HNu আছে, এখানে HNu থাকার ফলে HBr এর ক্লিভেজ হবে H ডট Br ডট, অর্থাৎ এখানে সেই ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়েই রিয়াকশানটা যাবে। যদি এখানে অ্যান্টি-মার্কভ-নিকভ রিজিওসিলেক্টিভিটি ফলো করতো, তাহলে এই C1টার ওপরে ব্রোমিন আর C2-র ওপরে হাইড্রোজেন থাকার কথা। তো C1-এর ওপরে ব্রোমিন আর C2-র ওপরে হাইড্রোজেন থাকলে আমার প্রোডাক্ট এইটা হওয়ার কথা। C1-এর ওপরে ব্রোমিন আছে ঠিকই, কিন্তু C2-র ওপরে হাইড্রোজেন একটা ছিল, সেকেন্ড হাইড্রোজেনটা কিন্তু আসেনি, সেকেন্ড হাইড্রোজেনটা এসছে C3-তে। তাহলে কি এটা অ্যান্টি-মার্কভ-নিকভ রিজিওসিলেক্টিভিটি নাকি মার্কভ-নিকভ রিজিওসিলেক্টিভিটি? অ্যাকচুয়ালি এটা অ্যান্টি-মার্কভ-নিকভ, কারণ ব্রোমিনটা লেস সাবস্টিটিউটেড পজিশনে গেছে। যে গণ্ডগোলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে C2-তে হাইড্রোজেন না ঢুকে C3-তে ঢুকেছে, এবং C3 থেকে একটা ক্লোরিন চলে এসছে C2-র মাথায়। এটা রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হলো কি করে? তাহলে প্রথমে ব্রোমিন ডট রিজিওসিলেক্টিভলি C1-এ অ্যাটাক করেছে, এটা C1-এ অ্যাটাক করেছে, কারণ তাহলে মোর স্টেবল সেকেন্ডারি রেডিক্যাল তৈরি হবে। কিন্তু এই সেকেন্ডারি রেডিক্যাল কিন্তু ফার্দার রিঅ্যারেঞ্জ করে আরও স্টেবল আরেকটা রেডিক্যালে কনভার্টেড হতে পারে, যেখানে একটা C3 থেকে একটা ক্লোরিনকে আমরা যদি শিফট করিয়ে C2-র মাথায় নিয়ে আসি, একটা ইলেকট্রন দিয়ে যদি এখানে নিয়ে চলে আসি, এই ইলেকট্রনটা যদি এইখানে থাকে চলে যায়, তাহলে এই C2 আর ক্লোরিনের মাঝখানে একটা নতুন কার্বন ক্লোরিন বন্ড তৈরি হলো, আর তার ফলে এই যে ক্লোরিনটা চলে গেল, এই ক্লোরিনটা এর মাথায় একটা ইলেকট্রন দিয়ে যাবে, তার মানে C3-র মাথায় একটা ইলেকট্রন রয়ে যাবে। আমি এই ক্লোরিনটাকে দেখিয়েছি মাইগ্রেট করছে, তুমি এটাকেও দেখাতে পারো, এটাকেও দেখাতে পারো, যেটা ইচ্ছে। তো তার ফলে যেটা তৈরি হলো যে রেডিক্যালটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি
তার ওপর কোনো হাইড্রোজেন নেই, তার মানে এটা টারশিয়ারি র্যাডিক্যাল, এবং তার পাশে একটা কার্বন আছে এবং দুটো ক্লোরিন আছে, এবং আমরা জানি যে ক্লোরিনের লোন পেয়ার থাকে বলে তো স্টেবিলাইজ করে। ক্লোরিন হচ্ছে একটা পাই ডোনার যেটা র্যাডিক্যালকে স্টেবিলাইজ করে। তাহলে এইখানটাতে এটা পাই ডোনার হবে, এটা সিগমা ডোনার নয়, এটা পাই ডোনার হবে। তো এটা পাই ডোনার এবং তার ফলে ও এই র্যাডিক্যালকে স্টেবিলাইজ করবে, এবং র্যাডিক্যালটা টারশিয়ারি এবং এখানে র্যাডিক্যালটা সেকেন্ডারি ছিল, তাহলে এটা বেটার। এবং এরপর যখন এই র্যাডিক্যাল সেন্টার এইচবিআর থেকে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, করে ব্রোমিন ডট তৈরি করবে, যে ব্রোমিন ডট আবার এখানে চলে যাবে, তখন আমার যে প্রোডাক্টটা পাবো সেটা অবভিয়াসলি হ্যাজ আন্ডারগন স্কেলিটাল রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন এটা আমরা অলরেডি একটা এক্সাম্পল দেখেছি, যে র্যাডিক্যাল অ্যাডিশনের মানে থার্মোডাইনামিক্যালি তার উল্টো রিয়াকশান আর কি। তুমি যদি ওটাকে কনসেপচুয়ালি ভাবো, তাহলে যদি র্যাডিক্যাল অ্যাডিশনটা রিভার্সিবল হয়, তাহলে উল্টো রিয়াকশানটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। অলরেডি একটা ফ্র্যাগমেন্টেশন আমরা দেখেছি। ফ্র্যাগমেন্টেশনের ফলে ছোট স্মল স্টেবল মলিকিউল রিলিজ করে জেনারেলি, যেমন অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল, সে যখন ফ্র্যাগমেন্ট করে তখন সেখান থেকে R ডট বেরিয়ে আসে আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। কার্বন ডাইঅক্সাইড স্টেবল মলিকিউল, স্ট্রং CO বন্ড তৈরি হচ্ছে। অনেক সময় এই ফ্র্যাগমেন্টেশনটা ড্রিভেন হয় রিলিজ অফ রিং স্ট্রেনের দিয়ে। যেমন ধরো সাইক্লোপ্রোপাইল মিথাইল র্যাডিক্যাল, এই সাবস্টিটিউটেড মিথাইল র্যাডিক্যালটার সাইক্লোপ্রোপাইল গ্রুপের প্রেজেন্সের জন্য স্টেবিলাইজেশন রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে রিং স্ট্রেন রয়েছে। তো অনেক সময় চেষ্টা করে রিংকে ওপেন করে দিতে, রিংকে এই বন্ডটা হয়তো খুলে এখানে ডট চলে এলো, এখানটায় একটা ডট চলে এলো, ডট মিলে গিয়ে একটা ডাবল বন্ড হয়ে গেল, তার ফলে আমরা এখানটাতে একটা প্রাইমারি র্যাডিক্যাল পাচ্ছি, যেটা আমাদের সাইক্লোপ্রোপাইল মিথাইল র্যাডিক্যালের রিং স্ট্রেনটা রিলিফ হয়ে এসছে। বা এই ধরনের কোনো একটা টারশিয়ারি অ্যালকক্সি র্যাডিক্যাল, যেখান থেকে একটা অ্যালকিল র্যাডিক্যাল তৈরি হতে পারে, CH3 ডট। CH3 ডট খুব একটা স্টেবল নয়, কিন্তু এখানে মোটিভেশনটা হচ্ছে এই স্ট্রং কার্বন অক্সিজেন বন্ডটা তৈরি হবে, অ্যাসিটোনের মতো একটা স্টেবল মলিকিউল তৈরি হবে। এইটা গেল ফ্র্যাগমেন্টেশনের। ফোর্থ এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফারের থ্রু দিয়ে রিডক্স রিয়াকশানকে ইনভলভ করে, অর্থাৎ রিডাকশান অক্সিডেশন রিয়াকশানকে ইনভলভ করে র্যাডিক্যাল তৈরি। এবং এখানে জেনারেলি একটা মেটালকে ইনভলভ করা হয়, মেটাল আয়নকে ইনভলভ করা হয়। যেমন আমরা এখানে একটা অ্যাসাইল অক্সি র্যাডিক্যালের প্রিকারশন নিয়েছি, ডাইঅ্যাসাইল প্যারক্সো কম্পাউন্ড। তার মধ্যে যদি কপার 1 দিয়ে রিয়াকশান করা হয়, তো কপার 1 নিজে একটা ইলেকট্রন দেবে। এই রিয়াকশানগুলো একটা একটা করে ইলেকট্রন ট্রান্সফার হয় বলে এদেরকে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার বা ACT বা সেট। তাহলে কপার 1 থেকে হয়ে গেল কপার 2+, আর একটা ইলেকট্রন বেরিয়ে এলো। এবার আমরা ভাবতে পারি এটা উইক বন্ড, তাহলে এটা ভেঙে একটা এর মাথায় এই যে কোনো একটার মাথায় তুমি এই এক্সট্রা ইলেকট্রনটাকে দিয়ে দাও। দিয়ে দিলে যেটা পেলো ওই ইলেকট্রনটা, সেটা হয়ে যাবে কার্বক্সিলেট, কারণ ওটা ছিল ArCO2 ডট, আর একটা ইলেকট্রন এলো, তাহলে হয়ে গেল ArCO2 মাইনাস। আর যেটা পেলো না ইলেকট্রনটা, সেটা হয়ে গেল অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল। এবার সেখান থেকে ডিকম্পোজিশন হতে পারে ইত্যাদি ইত্যাদি। যেহেতু ইলেকট্রন নিয়েছে, এই কম্পাউন্ড ইলেকট্রন নিয়েছে, তাহলে আমি বলতে পারি যে এর রিডাকশান হয়েছে, কারণ গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশান। আর কপার প্লাস যেহেতু কপার 2+-এ কনভার্টেড হয়েছে, তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইলেকট্রন লুজ করেছে, তার মানে ও অক্সিডাইজড হয়েছে। তার মানে এখানে এই প্যারক্সো লিঙ্কেজকে ভাঙার অ্যাডিশনাল ইনসেন্টিভ হিসেবে আমরা কপার প্লাস থেকে কপার 2 বানাচ্ছি, এবং কপার প্লাস একটা ইলেকট্রন দিচ্ছে, যে ইলেকট্রনটা এর মধ্যে ঢুকে আমাদের কার্বক্সিলেট র্যাডিক্যাল তৈরি করছে। এবং এখানে খেয়াল করো, এই যে ইলেকট্রনটা এখানে ঢুকবে, ইলেকট্রনটা ঢুকছে মানে কি, মানে আমরা তো কনসেপচুয়ালি ভাবলাম যে এ একটা ভাঙলো তাই ওর মাথায় ইলেকট্রন দিলাম। অ্যাকচুয়াল রিয়াকশানটা একটু অন্যরকম। এখানে অক্সিজেন সিগমা স্টারে ইলেকট্রনটা ঢুকছে, কারণ সিগমা বন্ড ভাঙছে, তার মানে সিগমা স্টার ইলেকট্রন ঢুকছে। এবার সিগমা স্টার বা অ্যান্টিবন্ডিংয়ে যদি তুমি ইলেকট্রনটি ঢোকাও, তাহলে কী হবে, তাহলে সিগমা বন্ড ভেঙে যাবে। তার মানে এখানটায় সিগমা বন্ডকে ভাঙার জন্য আমরা হিট তেমন কিছু করছি না, জাস্ট আমরা ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছি ওই সিগমা স্টারে, যে তুমি যাও গিয়ে ওখানে ঢোকো। সিগমা স্টারে ঢুকলে ইলেকট্রন অটোমেটিক্যালি বন্ডিং উইক হয়ে যাবে এবং ওই বন্ডটা ভেঙে যাবে, এবং সেখান থেকে আমরা একটা অ্যানায়ন পাবো আর একটা র্যাডিক্যাল পাবো। এবার ফেটগুলোকে আমি দেখো সামারাইজ করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে ফেটগুলো অলরেডি আমাদের আলোচনা করা হয়েই গেছে। ফেট কী কী হতে পারে র্যাডিক্যাল? একটা র্যাডিক্যালের ফেট হচ্ছে
মাল্টিপল বন্ডে অ্যাডিশন, এ দেখো মাল্টিপল বন্ডে অ্যাডিশন হচ্ছে, আমরা ওটা পড়ে ফেলেছি অলরেডি। 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ এনি অ্যাটমস, মোস্টলি হাইড্রোজেন, যেমন আমরা এখানটায় দেখেছি এই মিথেন থেকে Cl ডট ইলেকট্রন একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করছে এবং নতুন একটা র্যাডিক্যাল তৈরি করছে। 3 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, এ দেখো সেটাও ডিসকাস হয়ে গেছে। একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, এ দেখো আমরা সেটাও ডিসকাস করে ফেলেছি। আরেকটা হচ্ছে টার্মিনেশন স্টেপ। এই যে টার্মিনেশন স্টেপগুলো, এদের র্যাডিক্যালের একটা ফেট তো টার্মিনেশন বটেই। যদি কনসেন্ট্রেশন অফ দি মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস কমে যায় এবং দুটো র্যাডিক্যালের মধ্যে দেখা হয়ে যায়, বা র্যাডিক্যালরা যেহেতু ট্রানজিয়েন্ট স্পিসিস এবং তারা অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম তাদের কনসেন্ট্রেশন ইন দ্য রিয়াকশন মিডিয়াম ইজ ভেরি ভেরি লো, টার্মিনেশনস আর নট কমন। কিন্তু যদি কোনো কারণে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে যায় তাহলে টার্মিনেশন খুব ভালো হবে। আর আরেকটা জিনিস হতে পারে যে ডেলিভারেটলি তুমি যদি র্যাডিক্যালের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, যেটা দুটো রিয়াকশন আমরা এখানে দেখেছি। একটা তুমি হয়তো জানো হেরমান কোলবের অ্যালকেন সিনথেসিস ফ্রম সোডিয়াম আর পটাশিয়াম কার্বক্সিলেট, সেটাতে কী করা হয়, ইলেকট্রোলাইটিক মেথড অ্যাপ্লাই করা হয়। সেখানে কার্বক্সিলেট নিয়ে সেটাকে ইলেকট্রোলিসিস করা হয়, সেটা অ্যানায়নটা অ্যানোডে যায়, গিয়ে সেখানে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ইলেকট্রন ছেড়ে দিল মানে সে অক্সিডাইজড হলো, হয়েছে অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল তৈরি করে। এই অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল ডিকার্বক্সিলেট করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং তৈরি করে 8 ডট। এরকম দুটো অ্যাসাইল অক্সি র্যাডিক্যাল থেকে দুটো 8 ডট পাওয়া যাবে। এবং যেহেতু পুরো কাণ্ড কারখানাগুলো অ্যানোডে হচ্ছে এবং সমস্ত র্যাডিক্যাল গিয়ে অ্যানোডে জমা হচ্ছে, আর এই র্যাডিক্যালগুলো না এই কার্বন ডাই অক্সাইডের মতো স্টেবল মলিকিউলের ওপর ফার্দার অ্যাড করার ক্ষমতা নেই। অর্থাৎ এইখানটায় অ্যাড করে এর মাথায় একটা চাপিয়ে দেবে আর রিয়াকশানটা এইদিকে চলে যাবে, এটা হবে না। কারণ কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট অফ অল ওখানে থাকবে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে বুড়বুড় করে বেরিয়ে যাবে, এফারভেসেন্স হয়ে বেরিয়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড এত স্টেবল মলিকিউল যে তার উপরে 8 ডট অ্যাড করাটা মুশকিল আছে। তার ফলে 8 ডটগুলোর বেসিক্যালি কোনো ফেট নেই, ওখানে আর কেউ নেই। তো 8 ডটগুলো চুপচাপ বসে থাকে যতক্ষণ না আরেকটা 8 ডট এসে তার হাত ধরছে এবং তারা নিজেদের মধ্যে বন্ড করে ফেলে, অর্থাৎ টার্মিনেশন হয়ে যায়। এখানে অ্যালকিল র্যাডিক্যালগুলো জুড়ে গিয়ে র্যাডিক্যাল কাপলিং হয় এবং আর বা অ্যালকেন তৈরি হয়। সেকেন্ড রিয়াকশনটা হয়তো তুমি দেখোনি, সেটা হচ্ছে দুটো অ্যাসিটোন মলিকিউলের ম্যাগনেশিয়াম মেটাল অ্যাকচুয়ালি ম্যাগনেশিয়ামের সঙ্গে মার্কারি মিশিয়ে ম্যাগনেশিয়াম অ্যামালগাম তৈরি করে, কিন্তু রিয়াক্টিভ স্পিসিসটা হচ্ছে ম্যাগনেশিয়াম। পিরিয়ডিক্যাল কাপলিং অফ টু অ্যাসিটোন মলিকিউলস। তো অ্যাসিটোন মলিকিউলের যদি আমরা পিরিয়ডিক্যাল কাপলিং দেখি তাহলে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন দেয়, কারণ ম্যাগনেশিয়াম 0 থেকে ম্যাগনেশিয়াম 2+ যায়। তো দুটো ইলেকট্রন একটা একটা করে অ্যাসিটোনের পাই স্টারে ঢোকে। পাই স্টারে যেই ঢুকলো সঙ্গে সঙ্গে পাই বন্ড ভেঙে যাবে। পাই বন্ড ভেঙে গিয়ে ইলেকট্রন পেয়ারটা চলে যাবে হচ্ছে অক্সিজেনের মাথায়, আর এই কার্বনের মাথায় থাকবে ডট। এই যে সেই যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম র্যাডিক্যাল আয়ন বা র্যাডিক্যাল অ্যানায়ন, সেটা তৈরি হবে। এদেরকে যেহেতু এরা কিটোন থেকে ডিরাইভড, এদেরকে বলা হয় কিটাইল র্যাডিক্যাল অ্যানায়ন। এবং এই কিটাইল র্যাডিক্যাল অ্যানায়নগুলো অ্যাকচুয়ালি এখানে এই অ্যানায়নগুলো ম্যাগনেশিয়াম সারফেসের সঙ্গে কোঅর্ডিনেটেড অবস্থায় থাকে। তার মানে এই ম্যাগনেশিয়াম 2+টার সাথে ওরা সর্ট অফ একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশানে থাকে। তার ফলে এরা না এই একটা যে কোনো ম্যাগনেশিয়াম 2+ এই দুটো কিটাইল র্যাডিক্যাল অ্যানায়নকে একে অপরের কাছে আসতে সাহায্য করে, দুজনের হাত ধরে কাছে নিয়ে আসে, মানে অ্যাজ ইফ ওদের বিয়ে দিয়ে দেয়, বেসিক্যালি ঘটকের কাজ করে। তো কাছাকাছি চলে এসছে, এবার বন্ড ফর্মেশন হবে এবং বেসিক্যালি টার্মিনেশন রিয়াকশান, কারণ দুটো র্যাডিক্যাল মিলে গিয়ে একটা সিসি বন্ড তৈরি হচ্ছে এবং এটা ম্যাগনেশিয়াম সল্ট হিসেবে থাকে। এবং তারপর এটাকে তুমি যদি একটা প্রপারলি ডাইলিউট অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করো তো অক্সিজেন ম্যাগনেশিয়াম বন্ড ভেঙে গিয়ে এখান থেকে তোমার পিনাকল কম্পাউন্ড তৈরি হতে পারে, হুইচ ইজ এ ভিসিনাল ডাইওড। তো আমাদের ফাইনালি যে জায়গাটা ডিসকাস করা রয়ে গেল বাকি, সেটা হচ্ছে ফিলিসিটি, ইলেকট্রনিক নেচার অফ র্যাডিক্যালস। যেমন আমরা জানি যে কার্বোক্যাটায়নরা ইলেকট্রোফিলিক, কার্বনরা নিউক্লিওফিলিক। র্যাডিক্যালরা কি? র্যাডিক্যালরা হাফওয়ে বিটুইন। তাহলে কি ইলেকট্রোফিলিকও আবার নিউক্লিওফিলিকও? অ্যাকচুয়ালি তা নয়। ডিপেন্ডিং আপন দ্য সাবস্টিটিউয়েন্ট দ্যাট ইজ অ্যাটাচ টু দ্য র্যাডিক্যাল সেন্টার, তারা আইদার ইলেকট্রোফিলিক হতে পারে অথবা নিউক্লিওফিলিক হতে পারে। যদি যে সাবস্টিটিউয়েন্টরা আছে তারা ডোনার টাইপের সাবস্টিটিউয়েন্ট হয়,
অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন বা পাই ডোনার এই ধরনের সিস্টেম হয়, তাহলে তারা রেডিক্যালের যে সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল থাকে তার এনার্জিকে তুলে দেয়, উপরের দিকে উঠিয়ে দেয়, এবং তার ফলে ওই রেডিক্যালগুলো নিউক্লিওফিলিক বিহেভিয়ার শো করে, এবং ওই রেডিক্যালদের আমরা বলে থাকি নিউক্লিওফিলিক ফ্রি রেডিক্যাল। যদি উল্টোটা হয়, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টিটুয়েন্ট থাকে, তাহলে সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল এনার্জিকে নামিয়ে দেয়, এবং তার ফলে ওই রেডিক্যালগুলোর ইলেকট্রোফিলিসিটি বেড়ে যায়, অর্থাৎ অন্য জিনিসের সাথে রিয়াকশন করার সময় ওরা ইলেকট্রোফিলিক বিহেভিয়ার শো করে, এবং তাদেরকে বলা হয় ইলেকট্রোফিলিক ফ্রি রেডিক্যাল। ইলেকট্রোফিলিক ফ্রি রেডিক্যাল হচ্ছে, যেমন উদাহরণ হচ্ছে, যদি রেডিক্যাল সেন্টারটা এমন হয় যে সেটা আদার দ্যান কার্বন, কিন্তু কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অর্থাৎ ক্লোরিন ডট বা আরও ডট, তারা সব হচ্ছে ইলেকট্রোফিলিক ফ্রি রেডিক্যাল। আর কার্বনের উপরে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যেমন আমরা Cl3c, Cl ক্লোরিনের প্লাস আর এফেক্ট আছে আমরা বলি বটে, কিন্তু ক্লোরিনের মাইনাস আই এফেক্টও তো আছে। মাইনাস আই ইজ গ্রেটার দ্যান প্লাস আর, কারণ আমরা বারবার বলেছি যে ক্লোরিনের সাথে কার্বনের অরবিটাল সাইজ ম্যাচিং হয় না। বা ধরো একটা অ্যাসাইল গ্রুপকে তুমি CH2 পাশে রাখলে, বা একটা এস্টার গ্রুপকে রাখলে, বা একটা SO2কে রাখলে, যেগুলো সবই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারা সোমোর এনার্জিকে নামিয়ে দেবে, এবং নামিয়ে দিলে ইলেকট্রোফিলিক বিহেভিয়ার শো করবে। যেমন একটা এক্সাম্পল দেখো, আমরা এখানটায় একটা অ্যালাইল রেডিক্যাল নিয়েছি। এই অ্যালাইল রেডিক্যালটাকে আমরা বলতে পারি যে এইখানে একটা ডিলোকালাইজড রেডিক্যাল সিস্টেম আছে, এবং এখানটায় আমাদের যে সোমোটা আছে সেটা এই দিকের অরবিটাল গুলো হচ্ছে একটা পাই আর একটা পাই স্টার, আর তার সঙ্গে আমরা একটা সিঙ্গলি অকুপাইড পি অরবিটালকে ওভারল্যাপ করাচ্ছি। তো সিঙ্গলি অকুপাইড পি অরবিটালকে যদি ওভারল্যাপ করাই, তাহলে অ্যালাইল সিস্টেমের এমও আমরা জানি হাকেল এমও থিওরি অনুযায়ী এরকম হয়, এবং এইটা হচ্ছে তার সোমো। এটা তার ψ1, এটা হচ্ছে ψ2, এটা হচ্ছে ψ3, তাহলে এইটা হচ্ছে তার সোমো। 3টে ইলেকট্রন আছে, এখানে 2টো, এখানে একটা, তাহলে এইটা হচ্ছে তার সোমো। এবং এই সিস্টেমে যদি আমরা এই CH2 ডটের পাশে এই কার্বন কার্বন ডাবল বন্ড না রেখে আমরা যদি এখানে একটা কার্বনিল দিই, তো এর থেকে তার ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি অনেক বেশি। তার ফলে কী হবে, এর যে সোমোটা আগে যে এনার্জি লেভেলে ছিল, দেখো আমি সব পাশাপাশি এঁকেছি, তার মানে এর সোমোটার তুলনায় খেয়াল করে দেখো এর যে সোমো সেটা নিচে নেমে গেছে। তার কারণ হচ্ছে তোমার এই যে পাই স্টার সিসি আর পাই সিসি সেগুলোও অ্যাকচুয়ালি নিচে নেমেছে, কারণ অক্সিজেন যদি তুমি এনে ফেলো সিস্টেমে, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, তাহলে তার পাই এবং পাই স্টার সেগুলোও সব নিচে নেমে যাবে। আর সেইটা যদি নিচে নেমে যায়, তাহলে তোমার আর কিছু করার নেই, তখন তোমার সোমোটাকেও নিচে নামাতে হবে, কারণ এভরিথিং উইল বি কামিং ডাউন। এটাও নিচে নেমেছে, এটাও নিচে নেমেছে, সব কিছু নিচে নেমেছে, তাহলে সোমোটাও নিচে নেমেছে, এবং সোমোটা যদি নিচে নামে তাহলে সেই ইলেকট্রন অন্য কাউকে দেওয়ার প্রবণতা ওর কম থাকবে, ও র্যাদার অন্য জায়গা থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, তার মানে ইলেকট্রোফাইলের মতো বিহেভ করবে। আবার যদি ওই একই সিস্টেমে CH2কে রিপ্লেস করে তুমি যদি এখানটায় CH2 ডটের পাশে একটা OR নিয়ে আসো, যেখানে আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই হলেও সাইজ ম্যাচিং ভালো, এবং তার ফলে অক্সিজেন ইলেকট্রন ডোনেট করবে, এখানে প্লাসার এফেক্ট দিয়ে হাইলি এফেক্টিভ প্লাসার এফেক্ট দেখাবে, তাহলে সেক্ষেত্রে এই যে অক্সিজেনের অরবিটালটা, এই অক্সিজেনের ওপরের লোন পেয়ার থাকা অরবিটালের সঙ্গে এই পি অরবিটালের ওভারল্যাপ হবে। এটা অনেকটা সেই হাইপার কনজুগেশনের মতো ব্যাপার হলো। এখানে 2টো ইলেকট্রন আছে অক্সিজেনের উপরে, কার্বনের উপরে একটা ইলেকট্রন আছে, 2টো অরবিটালকে ওভারল্যাপ করিয়েছি, অক্সিজেনের অরবিটাল একটু নিচে থাকবে, পি এর অরবিটালটা একটু উপরে থাকবে, তাহলে এখানে একটা নিচে নামলে একটা উপরে উঠলো, টোটাল 3টে ইলেকট্রন আছে আমার, এখানে একটা, এখানে 2টো, নিচে 2টো ওপরে একটা, তার মানে সোমো কোনটা হলো এইটা। তাহলে আগে সোমো এনার্জি কোথায় ছিল, আগে সোমো এনার্জি ছিল এইখানে, এখন আমার সোমো এনার্জি কী হচ্ছে, উঠে যাচ্ছে। তো সোমো এনার্জি যদি উঠে যায়, তাহলে এই ইলেকট্রনটা রেদার অন্য কাউকে দেওয়ার টেন্ডেন্সি বাড়বে, তার মানে ওর নিউক্লিওফিলিসিটি বাড়বে। তো নিউক্লিওফিলিক রেডিক্যালের উদাহরণ হচ্ছে এই ধরনের অ্যালকিল সাবস্টিটিউটেড রেডিক্যাল, ব্যারাইল রেডিক্যাল, বা এই ধরনের ওয়ার গ্রুপ যদি থাকে, বা এমন কোনো সিস্টেমের ওপর রেডিক্যালটা রয়েছে যেটা কার্বনের থেকে সেই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কম, যেমন সিলিকন বা টিন ইত্যাদি। এবং এখানে একটা কোশ্চেন একবার এসেছিলো, খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়ালি খুব ভালো কোশ্চেন, বলেছিল যে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইডের যদি 2 রকমের বন্ড ক্লিভেজ ভাবা যায় সিবিআর বন্ডের, একটা হচ্ছে হেটেরোলাইসিস আর একটা হচ্ছে হোমোলাইসিস, তাহলে যে দুটো রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট এখান থেকে তৈরি হয় তাদের ইলেকট্রনিক নেচার আলাদা, অর্থাৎ ফিলিসিটিগুলো আলাদা। সেটা হওয়ারই কথা, কারণ সিবিআর বন্ডে যদি আমরা হেটেরোলাইসিস ভাবি তাহলে আমরা এইটা ভাববো,
অবভিয়াসলি উল্টোটা ভাববো না, কারণ ব্রোমিন মোর ইলেকট্রোনেগেটিভ, স্লাইটলি মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে Br মাইনাস বেরোবে এবং টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন বেরোবে। টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন ইজ আনডাউটেডলি ইলেকট্রোফিলিক, সেটা নিয়ে কোনো বিতর্কই নেই, কারণ তার আশেপাশে 6টা ইলেকট্রন আছে, কার্বনের মাথায় ফর্মাল পজিটিভ চার্জ আছে। আর যদি হোমোলাইসিস হয়, যদি আমরা হোমোলাইসিসের কথা ভাবি, তাহলে অবভিয়াসলি একটা ইলেকট্রন এর মাথায় যাবে আর একটা ইলেকট্রন এর মাথায় যাবে, তাহলে আমরা একটা ব্রোমিন র্যাডিক্যাল পাবো। আর একটা পাবো, সেটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল র্যাডিক্যাল। এই কার্বন বেসড রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট একবার তৈরি হলো টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন, একবার তৈরি হলো টারশিয়ারি বিউটাইল র্যাডিক্যাল। টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন ইলেকট্রোফিলিক, টারশিয়ারি বিউটাইল র্যাডিক্যাল কিন্তু নিউক্লিওফিলিক। কেন? তার কারণ তার ওই র্যাডিক্যাল সেন্টারের আশেপাশে 3টে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে এবং তার ফলে তার সোমো এনার্জিটা উঠে গেছে। সো একবার ইলেকট্রোফিলিক রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন, আর একবার নিউক্লিওফিলিক রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, হুইচ ইজ দি র্যাডিক্যাল। এইখানে আমি একটা ডিমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করেছি, যেটাতে আমি বোঝানোর একটা অ্যাটেম্প নিয়েছি যে তোমাকে, যে যখন ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রোফিলিক তখন তার রিয়াকশান পার্টনারটা সে চায় নিউক্লিওফিলিক হোক, আর ফ্রি র্যাডিক্যাল যখন নিউক্লিওফিলিক তখন সে চায় তার রিয়াকশান পার্টনারটা ইলেকট্রোফিলিক হোক। জেড ডট হচ্ছে এমন একটা র্যাডিক্যাল যেটা এই অ্যালকিনটাতে অ্যাড হচ্ছে। আমরা জানি যে জেড ডট যদি এই টার্মিনাসে অ্যাটাক করে, তাহলে এখানে মোর স্টেবল বেঞ্জাইলিক এবং টারশিয়ারি র্যাডিক্যাল তৈরি হবে, তাহলে জেড ডট টার্মিনাসেই অ্যাটাক করবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। জেড ডট যদি এইখানটায় অ্যাটাক করতো তাহলে প্রাইমারি র্যাডিক্যাল তৈরি হতো, সেটা খুব একটা ভালো না। প্রশ্নটা সেটা না, প্রশ্ন হচ্ছে যে এই আর এর নেচারটা না আমি ভ্যারি করাচ্ছি। আরটা কখনো আমি নিচ্ছি সায়ানো, কখনো CO2, কখনো মিথাইল, কখনো ফিনাইল, অর্থাৎ কখনো আর হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, কখনো আর হচ্ছে ইলেকট্রন রিলিজিং। যদি আর ইজ ইকুয়াল টু সায়ানো, CO2 এইসব থাকে, তাহলে এই ডাবল বন্ড থেকে ওর ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে, তার মানে এই ডাবল বন্ডটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ওই ডাবল বন্ডটাকে আমরা বলতে পারি ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রোফিলিক কার্বন কার্বন ডাবল বন্ড। আবার আর যদি ইলেকট্রন রিলিজিং হয়, তাহলে সে এই কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ঢালতে থাকবে, এবং সেক্ষেত্রে এটা ইলেকট্রন রিচ ডাবল বন্ড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হয়ে যাবে নিউক্লিওফিলিক ডাবল বন্ড। তো এখানে আমরা দুটো র্যাডিক্যাল নিয়েছি, একটা র্যাডিক্যাল হচ্ছে সাইক্লোহেক্সাইল, সেখানে ইলেকট্রন ডোনেটিং অ্যালকিল সাবস্টিটুয়েন্টস আছে, সো দিজ আর লাইক নিউক্লিওফিলিক র্যাডিক্যালস, এবং সেখানে আমরা সিরিজ অফ আর চেক করছি। আর এর নেচার চেঞ্জ হচ্ছে, দেখো সায়ানো থেকে CO2 থেকে ফিনাইল, ফিনাইল থেকে মিথাইল। সায়ানো হচ্ছে স্ট্রংলি -I-R, CO2 হচ্ছে -I-R, PH হচ্ছে -I+R, আর মিথাইল হচ্ছে হাইপার কনজুগেশন এবং +I। তার মানে আমাদের ক্রমাগত এর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি ফ্রম লেফট টু রাইট, ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি ডিক্রিজ করছে। এগুলো স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং, এগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং। তার মানে অলিফিনটা যখন আমি আর ইজ ইকুয়াল টু সায়ানো নিয়েছি, তখন সেটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হাইলি ইলেকট্রোফিলিক অলিফিন, আর যখন সিরিজের শেষে পৌঁছেছি, যখন মিথাইল নিয়েছি, তখন সেটা হচ্ছে ইলেকট্রন রিচ নিউক্লিওফিলিক অলিফিন। রিলেটিভ রেটটা দেখো, যখন তুমি সাইক্লোহেক্সাইড র্যাডিক্যাল দিয়ে রিয়াকশান করছো, ইলেকট্রোফিলিক অলিফিনের সঙ্গে রিয়াকশান রেট হচ্ছে 440, সেখানে মিথাইলের সঙ্গে রিয়াকশান রেট হচ্ছে 1। তার মানে প্রোপিনের সঙ্গে যখন রিয়াকশান করে, তখন তার রিয়াকশান প্রায় একদম কিছু প্রায় হয়ই না। অন দি আদার হ্যান্ড, যখন ভিনাইল সায়ানাইডের সঙ্গে রিয়াকশান করছে, যখন মানে সাবস্টিটিউটেড ভিনাইল সায়ানাইড, এখানে ফিনাইল আছে, এখানে সায়ানাইড আছে, তো প্রোপিন নয় এখানটায়, মানে এখানটায় ফিনাইল আছে আর এখানে মিথাইল আছে, তার মানে প্রোপিন ডেরিভেটিভ বলতে পারো। প্রোপিন ডেরিভেটিভ বা নিউক্লিওফিলিক অ্যালকিনটার সঙ্গে যখন রিয়াকশান করছে, তখন এই নিউক্লিওফিলিক ফ্রি র্যাডিক্যালের রেট স্লো, ওয়ারাজ যখন আর ইজ ইকুয়াল টু সায়ানো, অ্যালকিনটা হাইলি ইলেকট্রোফিলিক, তখন তার রেট হচ্ছে ভেরি ভেরি হাই। অন দি আদার হ্যান্ড, আমি যদি র্যাডিক্যালটাকে এবার চেঞ্জ করে ডাইইথাইল ম্যালোনেট, কার্বন আয়ন পড়ার সময় আমরা পড়েছিলাম না, ডাইইথাইল ম্যালোনেট, ইথাইল অ্যাসিটেট ইত্যাদি, সেরকম ডাইইথাইল ম্যালোনেটের অ্যাক্টিভ মিথিলিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছি, তাহলে আমরা ডাইইথাইল ম্যালোনেট থেকে র্যাডিক্যাল পেয়েছি। এই র্যাডিক্যাল সেন্টার হচ্ছে সেকেন্ডারি র্যাডিক্যাল সেন্টার, এখানে একটা হাইড্রোজেন আছে যেটা আঁকা হয়নি, কিন্তু দুপাশে দুটো CO2 গ্রুপ আছে। এই দুটো CO2 গ্রুপের ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়াল এবং এদের স্ট্রংলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন থাকার ফলে এদের যে নেচার, সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, এবং তার ফলে এই র্যাডিক্যাল সেন্টার কিন্তু আনডাউটেডলি ইলেকট্রোফিলিক। এবার আমাদের তাহলে উল্টো অবজারভেশন হওয়া উচিত। তার মানে এই অ্যালকিনটার আর যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়, সিস্টেম তাহলে নিউক্লিওফিলিক হবে এবং এই ইলেকট্রোফিলিক র্যাডিক্যালের সঙ্গে তার রিয়াকশান রেট ফাস্টার হবে। অন দি আদার হ্যান্ড, আর যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়,
সরি, আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে এই ডাবল বন্ডের নেচার উল্টে যাবে, অর্থাৎ সেটা ইলেকট্রোফিলিক হবে, এবং এই একটা ইলেকট্রোফিলিক অ্যালকিনের সঙ্গে আমার এই ইলেকট্রোফিলিক ফ্রি রেডিক্যালের ভালো রিয়াকশান হওয়ার কথা নয়। দেখা যাক, যখন আর ইজ ইকুয়াল টু ইলেকট্রন উইথড্রয়িং CO2 তখন রিলেটিভ রেট হচ্ছে 1, দি alkene is electrophilic itself, but as you change from CO2 to Me2N, Me2N মানে হচ্ছে সেটা আবার পাই ডোনার, তো সেখানে Me2N এ পাই ডোনেশন হতে পারে, তার মানে তার রিলেটিভ রিঅ্যাক্টিভিটি হচ্ছে 23 টাইমস ফাস্টার। তার মানে যখন আমি আর ইজ ইকুয়াল টু Me2N নিয়েছি, এই অলিফিনটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যান্ড ইট ইজ রিঅ্যাক্টিং মাচ বেটার উইথ দি ইলেকট্রোফিলিক ফ্রি রেডিক্যাল দেন অ্যান অ্যালকিন হুইচ কন্টেন্স অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যখন অ্যালকিনের ওপর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে তখনকার তুলনায় অ্যালকিনের ওপর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলে, যেহেতু অ্যালকিনটা ওভারঅল ইলেকট্রোফিলিক থেকে আলটিমেটলি নিউক্লিওফিলিক হয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের ইলেকট্রোফিলিক ফ্রি রেডিক্যালের সঙ্গে তার রিয়াকশানটা ফাস্টার হচ্ছে। এটা কি তোমার পরীক্ষায় লাগবে? না। সো ইউ ক্যান স্কিপ দ্যাট। বাট আমি তোমাকে ডেমনস্ট্রেট করতে চেয়েছিলাম যে এই ফিলিসিটির গল্পটা সত্যিই গল্প নয়, ইট ওয়ার্কস। এবং পলিমার কেমিস্ট্রিতে এই অ্যালকিনের সঙ্গে যখন আমরা ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটেড পলিমারাইজেশন করি তখন এই ফিলিসিটি বিকামস ভেরি ইম্পর্ট্যান্ট, একটা কমপ্লিমেন্টারি রিঅ্যাক্টিভিটি দেখায়, বাট দ্যাটস নট আওয়ার পয়েন্ট অফ ডিসকাশন রাইট নাও, সো উই স্কিপ দ্যাট। সো আই হোপ দ্যাট এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমাদের ফ্রি রেডিক্যালের ডিসকাশন এখানেই শেষ হলো। I thank you for your patience and I will be seeing you in the next one.